বিয়ের পর রুমা ও ঝুমা তাদের স্বামী আকাশ ও বিশালের সঙ্গে বাপের বাড়ি আসে। আকাশ এবং বিশাল তাদেরকে সেখানে কিছুদিনের জন্য রেখে বাড়ি ফিরে যায়। সন্ধ্যাবেলা অতনুবাবু সবাইকে বলেন, রুমা, ঝুমা, টুম্পা, তোমরা সবাই তৈরি হয়ে নাও। সামনে নতুন বছর আসছে, আমরা কোথাও চলো একটু বাইরে থেকে ঘুরে আসি। সত্যি বাবা? কি মজা! আমার তো মনে হয় আমরা আবার ছোট হয়ে গেছি। ছোটবেলায় যেমন বাবা আমাদের সবাইকে নিয়ে বেড়াতে যেত, এখন আবারও ঠিক সেরকম নিয়ে যাচ্ছে। বাবা, তাহলে রাতের খাবারটা আমরা বাইরেই খেয়ে আসবো। আমি তো অনেক দিন হয়ে গেল আমার ফেভারিট বাঙালি রেস্টুরেন্ট থেকে বিরিয়ানি খাইনি। আমরা আজকে ওইদিকে যাবো না মা, বৌমা গার্ডেনটা ঘোরে নি, তাই ওকেও বলেছিলাম তারা সবাই এলে একসঙ্গে ঘুরতে নিয়ে যাব। লেক গার্ডেন একটা ঘোরার জায়গা? বাবা, তুমি আমাদেরকে বৌদির জন্য নিয়ে যাচ্ছ? আমি তো ভাবলাম আমরা এসেছি বলে তুমি আমাদেরকে বেড়াতে নিয়ে যাচ্ছ। আরে বাবা, এতে এর জন্য ওর জন্য বলে কি আছে, ও তো আমার একটা মেয়ে। তাছাড়া ওদের তো 1 বছর বিয়ে হয়ে গেল, বৌমা তো বাইরে একবারও বের হয়নি। বৌদি বাইরে বেরোয়নি না বেরিয়েছে সে নিয়ে তোমার মাথা ব্যথা কিসের বাবা? ওকে নিয়ে দাদা বেরিয়ে আসুক না, আমরা তো বারণ করছি না, কিন্তু তুমি কেন ওকে নিয়ে বেড়াতে যাবে? তুমি আমাদের বাবা, তুমি আমাদের সঙ্গে যাবে শুধু। এসব কি ধরনের কথা হচ্ছে মা? তোদের তো বিয়ে হয়ে গেছে, তোরা কি ওখানে এরকম আচরণ করিস? তোদের বৌদি তোদের জন্য কত কি করে, তোদেরও তো একটু ওর কথা ভাবা উচিত। আচ্ছা বাবা, তুমি সবসময় বৌদিরই সাপোর্ট করো কেন বলো তো? আমরা লেক গার্ডেনে যাব না, চলো না বাবা একটু সাউথ সিটিতে ঘুরে আসি, প্লিজ বাবা। আচ্ছা ঠিক আছে, চল, তোরা সবাই তৈরি হয়ে নে, আর তোর মাকেও বল রেডি হতে, আমি ড্রাইভারকে ফোন করে নিচ্ছি। এরপর সবাই মিলে তৈরি হয়ে নেয়। রুমা এবং ঝুমা জিন্স প্যান্ট এবং টপ পরে, অন্যদিকে টুম্পা একটা শাড়ি পরে। টুম্পা ঘর থেকে বেরোনোর পর রুমা এবং ঝুমা তাকে দেখে হাসতে থাকে এবং বলে, এই বোন দেখ তোর বৌদি কি পড়েছে, দেখ দেখ, যেন মনে হচ্ছে আমরা দুর্গাপূজার প্যান্ডেল দেখতে বেরিয়েছি। এখানে কি সাউথ সিটি যাওয়া যায়? সত্যি বাবা, কোন গাইয়ার পাল্লাই পড়েছি বলতো? একে সঙ্গে করে নিলে তো আমাদেরই মান সম্মান ডুবে যাবে। দেখে মনে হচ্ছে আমাদের বাড়ির কাজের লোক। এই, তুমি কি এটা কোনো পাড়ার অনুষ্ঠান বা মেলা ভেবেছো? তোমার চয়েস এরকম কেন বলো তো? কোথায় কি পড়তে হয় কোনো ড্রেসিং সেন্সই নেই তোমার। রুমা এবং ঝুমার কথা শুনে টুম্পার খুবই অপমানিত বোধ হয়। সুপ্রিয়া দেবী ব্যাপারটা বুঝে নিয়ে ঝুমাকে বলেন, শাড়ি পরলেই মানুষ গায়া হয় না, বুঝেছো ঝুমা? বরং তার সম্মানটা আরো বাড়ে। আমরা বাঙালি মেয়ে, আমরা শাড়ি পরবো না তো কে পরবে শুনি? তাছাড়া শাড়ি তোকে খুব সুন্দর লাগছে দেখতে। সুন্দর মানে? তোমার বৌমাকে তো একদম পরিরানী লাগছে গো। ছাড়ো তো, যার যেমন স্ট্যান্ডার্ড সে তেমনই পরেছে। আচ্ছা ঝুমা, শাড়ি তো আমিও পরেছি, তাহলে তোরা কি বলতে চাইছিস আমার স্ট্যান্ডার্ডও অনেক নিচে? তোমার বয়স হয়েছে মা, তোমার কথাটা আলাদা। আর সত্যি বলতে কি তুমিও একটু গাইয়াই রয়ে গেছো। তোমার চাল চলন খাওয়া দাওয়া আজও সেই আগের মতোই রয়ে গেল। এত বলে বলেও তোমাকে পাল্টানো গেল না, তাই তো বাবা। ঝুমা খবরদার, তোর অনেক সাহস হয়ে গেছে দেখছি। তোর মুখে কি কোনো কথাই আটকাই না নাকি? তুই আমাকে এভাবে বলছিস? যা, তোরা যেখানে যাবি যা, আমি যাব না আর কোথাও। এই বলে সুপ্রিয়া দেবী প্রচন্ড রেগে নিজের ঘরে চলে যায় এবং দরজা লাগিয়ে দেন। টুম্পা অনেক ডাকাডাকি করে এবং বলে, মা দরজাটা খুলুন না মা, আপনি তো জানেন দিদিরা একটু ওরকমই কথা বলে, ওদের উপরে রাগ করলে কি করে চলবে বলুন? ওরা তো আমাকেও কত কিছু বলে। মা দরজাটা একটু খুলুন না। তোমার যদি ওদের সঙ্গে যেতে ইচ্ছা হয় বৌমা তুমি চলে যাও, আমার স্ট্যান্ডার্ড ওদের সঙ্গে মেলে না, আমি ওদের সঙ্গে যাব না। দয়া করে আমাকে আর এখন বিরক্ত করতে এসো না। সুপ্রিয়া দেবীর কথা শুনে টুম্পা চুপচাপ সেখান থেকে চলে যায়। এদিকে কিছুক্ষণ পর অতনুবাবু আবার ফিরে আসেন এবং সবাইকে বলেন, কই রুমা, ঝুম্পা, টুম্পা, তোরা রেডি হয়ে গেছিস? বাহ বেশ, তা তোদের মা কোথায়? তাকে তো দেখছি না, সে কি এখনো রেডি হয়নি? টুম্পা, তুমি গিয়ে তোমার শাশুড়িকে একটু তাড়াতাড়ি রেডি হতে বলো তো, দেরি হয়ে গেলে কিন্তু আমি ওকে রেখে চলে যাব। বাবা মা যাবে না বলছে, আর নিজের ঘরেও দরজা দিয়ে বসে রয়েছে। যাবে না মানে? কোথায় যাবে না? তোমার মায়ের ঘুরতে যাওয়ার আগে যে এই নাটকগুলো না আমাকে একদম বিরক্ত লাগে। কেন যাবে না শুনি? টুম্পা কিছু বলতে যাবে কি তার আগেই ঝুমা বলে ওঠে, বাবা তুমি মায়ের কথা ছাড়ো তো, জানো তো মা কেমন। এখন মাকে ডাকতে গেলে আরো বেশি ইমোশনাল ড্রামা করবে। নিজে তো যাবেই না, তারপর আমাদের যাওয়াটাও ক্যান্সেল হয়ে যাবে। চলো বাবা, আমাদের দেরি হয়ে যাচ্ছে। হ্যাঁ বাবা, ও ঠিকই বলেছে, তুমি এবার চলো তো, আমার মুডটাই খারাপ হয়ে গেল। শেষে আমিও যাবো না কিন্তু বলে দিলাম। আচ্ছা আচ্ছা, তোরা গাড়িতে গিয়ে বস, আমি এটিএম কার্ডটা নিয়ে আসি। রুমা ঝুমার সঙ্গে টুম্পাও গাড়িতে বসে যায়। রুমা ও ঝুমা গাড়িতে উঠে পড়ে এবং বেশ আরাম করেই বসে। টুম্পা উঠতে গেলে তারা টুম্পাকে বলে, এই তুমি কি আমাদের সঙ্গে এখানে উঠবে নাকি? যাও পেছনে গিয়ে ওঠো, এখানে দুজনে বেশি ভালো করে বসে যায় না। আচ্ছা দিদি ঠিক আছে, আমি পেছনেই বসছি। এরপর টুম্পা একা গিয়ে পেছনে বসে পড়ে। কিছুক্ষণ পর অতনুবাবু এসে তাদেরকে এভাবে বসে থাকতে দেখে বলেন,
কি হলো টুম্পা, তুমি পিছনে গিয়ে বসেছো কেন? তুমি মিডিলে বসো, এখানে তো অনেক জায়গা আছে। তিন বোনে হো হো করতে করতে কত আনন্দ করতে করতে যাবে, তাই কি না তুমি পিছনে গিয়ে বসে আছো? বাবা ও ওখানে বসুক না, ও আমাদের সাথে বসতে কমফোর্টেবল ফিল করছে না, তাই ওখানে গিয়ে বসেছে। এইভাবে একা একা পিছনে বসে গেলে তাহলে আর আনন্দটা কোথায় করতে পারবে? নেমে এসো, এখানে এসে বসো। অতনুবাবুর কথায় বাধ্য হয়ে টুম্পা আবার গাড়ি থেকে নামে এবং রুমা ঝুমার সঙ্গে মাঝখানে সিটে বসে। কিন্তু রুমা ঝুমা খুবই অস্বস্তির সঙ্গে তার সঙ্গে বসে এবং তাকে বসতে মোটেও জায়গা দেয় না। কোনো রকম কষ্ট সৃষ্টি করে টুম্পা গাড়িতে বসে সাউথ সিটি পর্যন্ত যায়। সেখানে গিয়ে নেমে অতনুবাবু তাদেরকে বলেন, চলো ভিতরে চলো। তোমরা কি আগে খাওয়া দাওয়া করে নেবে নাকি না একটু ঘুরে ঘাড়ে নেবে? বাবা আগে একটু ঘুরে নিয়ে চলো না, এখানে মেকআপ আইটেমটা খুব সুন্দর পাওয়া যায়, আমি কয়েকটা মেকআপ কিনবো। আর বাবা আমি কিছু ড্রেস কিনবো এখান থেকে, আর কয়েকটা জুতোও নেবো। আচ্ছা ঠিক আছে, সব হবে। কার কি লাগবে চলো দেখি। এরপর অতনুবাবু তাদেরকে ড্রেসের কাউন্টার, জুতোর কাউন্টার এবং মেকআপের কাউন্টারে নিয়ে যায় এবং তিনজনকেই সেখান থেকে বেশ কিছু কেনাকাটা করে দেয়। অতনুবাবু টুম্পাকেও তাদের মতোই দামি দামি জিনিস কিনে দিচ্ছে দেখে রুমা ও ঝুমার খুব রাগ হয়। তারপর তারা সবাই মিলে খাবার খেতে যায়। খাবারের কাউন্টারে গিয়ে অতনুবাবু খাবারের অর্ডার দেন। খাবার আসার পর রুমা ও ঝুমা তাদের প্লেটের খাবার নিয়ে কাঁটা চামচ এবং ছুরি দিয়ে খেতে শুরু করে। এদিকে টুম্পা কাঁটা চামচ এবং ছুরি দিয়ে খেতে জানতো না, তাই সে লজ্জায় পড়ে যায় এবং চুপ করে বসে থাকে। তাকে এভাবে বসে থাকতে দেখে অতনুবাবু বলেন, কি হলো টুম্পা মা, তুমি খাচ্ছ না কেন? তোমার কি চাইনিজ খাবার ভালো লাগে না? তোমার জন্য কি অন্য কিছু অর্ডার করব? এখানে কিন্তু ইডলি, ধোসা, মোমো সব কিছুই পাওয়া যায়। কি খাবে বলো? না বাবা, এই খাবারগুলো তো ঠিকই আছে, আসলে আমি তো কাঁটা চামচ দিয়ে খেতে পারি না। বাবা আমি কি হাত দিয়ে খাবারগুলো খাবো? হোয়াট, তুমি হাত দিয়ে এখানে খাবার খাবে? তুমি কি ভেবেছোটা কি? চারিদিকে দেখো লোক ভর্তি, ওরা তোমাকে দেখলে কি বলবে বলো তো? আনকালচার গাইয়া ভূত কোথাকার। ঝুম্পা কি হচ্ছে এটা? তুমি কি বলছো না বলছো সেটা ভেবে দেখেছো? ও হাতে করে খাবে বলছে, তাতে তোমার কি হয়েছে? ও যদি হাতে করে খায়, ফর্মালিটি ফিল না করে, তাতে কি সমস্যা আসে যায়? ও তো তোমার হাতে করে খেতে চাইছে না। মা তুমি হাতে করেই খাও। আচ্ছা ঠিক আছে, তোমার সঙ্গে আমিও হাতে করেই খাবো। এইসব পশ্চিমের খাবারের স্টাইল দেখে দেখে আজকালকার পূর্ববাসী মানুষদের খাবার ধরনই আস্তে আস্তে চেঞ্জ হয়ে যাচ্ছে। অতনুবাবুর কথা শুনে টুম্পা একটু স্বস্তি পায়। এরপর সে এবং অতনুবাবু হাতে করেই খাবার খায়। তাদেরকে এভাবে খেতে দেখে ঝুমা বিড়বিড় করে রুমাকে বলে, এই বাবার কি হলো বলতো? বাবা তো এইসব একদমই পছন্দ করতেন না। এসব নিয়ে বাবা মাকে কতবার কত কথা শুনিয়েছেন, আর এখন দেখ বৌমার বেলায় সব ভুলে গেছে, নিজেও তার মতো করেই খাচ্ছে। সেটাই তো দেখছি, বাবা মাকে পুরো একেবারে হাত করে রেখেছে মেয়েটা। দেখলি না, আজ ওর জন্যই মায়ের সঙ্গে আমাদের ঝামেলা হয়ে গেল, আর ওর জন্যই তো মা আজকে বেড়াতেও এলো না। এরা যে মেয়েটার মধ্যে কি দেখেছে আমার মাথাতেই আসছে না। আমার হাতে যদি সেরকম ক্ষমতা থাকতো না, আমি একে একদিনই ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিতাম। ছাড়, এখন তো আর কিছু করার নেই, আর তাছাড়া আমরা তো ওকে নিয়ে আর থাকতে যাব না, যারা থাকবে তারাই বুঝুক। তো বন্ধুরা, এই গল্পের পরবর্তী অংশ দেখার জন্য আমাদের চ্যানেলটিকে ফলো করুন। সুজন তার স্ত্রী প্রীতিকে নিয়ে মহেশপুকুর নামক শহরে বাস করত। সুজন এবং প্রীতির বছরখানেক আগেই বিয়ে হয়েছিল। সুজন ছেলে হিসাবে খুবই ভালো ছিল ও তার একটি ওই শহরে শাড়ির দোকান ছিল। সুজন একজন ভালো দোকানদার হওয়ায় তার খরিদ্দারও বেশ ভালো হতো, আর এতে করে সুজন তার পরিবারকে নিয়ে বেশ সুখে শান্তিতেই বসবাস করছিল। কিন্তু তাদের মধ্যে একটা সমস্যা ছিল, যেটা নিয়ে প্রায় সময়ই তাদের মধ্যে খুটুরমুটুর লেগেই থাকতো। এমনই একদিন প্রীতির বোন পৌলমীর বিয়ে ছিল। তখন, কি গো প্রীতি, এখনো রেডি হওনি? তাড়াতাড়ি নাও, আমরা এমনিতেই অনেক লেট হয়ে গিয়েছি। এখন তোমার বোনের বিয়ে বলে কথা, তুমি এত দেরিতে গেলে হয় নাকি? এই তুমি আমাকে না বলে নিজে তাড়াতাড়ি রেডি হও। আর তুমি দেখতে পাচ্ছ না, আমি তো রেডি হয়েই এখানে অপেক্ষা করছি। কি তুমি রেডি হয়ে গিয়েছো? কিন্তু তুমি তো এখন সালোয়ার কামিজ পরে আছো, তাহলে কি আজও তুমি ওই সালোয়ার কামিজ পরে বিয়ে বাড়িতে যাবো বলে ঠিক করেছো নাকি? আজ একটা বিশেষ দিন, আজ অন্তত শাড়ি পরো। নাও, এবার শুরু হলো সেই পুরানো ডায়লগ। এখনো তোমার চেঞ্জ হলো না বলো? বলি এখন কি আমাকে দেখতে খারাপ লাগছে নাকি? আর যদিও সালোয়ার পরলে আমাকে খুব সুন্দরই লাগে। হ্যাঁ, এখন ওসব শাড়ি টাড়িতে আমাকে অত মানায় না, বুঝেছো? হ্যাঁ হ্যাঁ, সে আমি জানি। আসল কথা বলো না যে তুমি শাড়ি পরতে পারো না। আর সেই কথাই আছে না, খেতে না পারলে আঙ্গুর ফল টক। এই তুমি আবার শুরু করলে? তোমার না সবসময় আমাকে নিয়ে রহস্য করাটা গেল না বলো? একবার সুযোগ পেলেই হয়। যাও তো, আমি তোমার কথা শুনতে পারবো না।
ওহ প্রীতি, তুমি রাগ করো না প্লিজ। এখন শোনো, আমি তোমাকে কি বলছি, তুমি শুধু এই চুড়িদারটা চেঞ্জ করো আর একটা শাড়ি পরো, তাহলেই ব্যাস হয়ে যাবে। আর জানো, তোমাকে না শাড়ি পরলে খুবই সুন্দর দেখায়। এখন দরকার পড়লে আমি তোমায় শাড়ি পরা শিখিয়ে দিচ্ছি। কি একেবারে আদিক্ষেতা গো, আমাকে শাড়ি পরানো দেখাতে এসেছে। এই যাও তো, আমি এসব শাড়ি টাড়ি পরবো না। আর না তো তোমার কাছ থেকে শেখার কোনো শখ আছে। ওই দেখো, শুধু শুধু রাগ করছো। আমি আছি তো, আমি খুব সুন্দর শাড়ি পরাতে জানি। এখন আমি তোমাকে খুব সুন্দর করেই শাড়ি পরিয়ে দেব, আর তোমার দিক থেকে কেউ চোখ সরাতেই পারবে না। হ্যাঁ, সে আমার জানা আছে। সারাদিন তো ওই সবই করো। সকলেই তো আমাকে এসে বলে যে তুমি নাকি দোকানে শাড়ি পরে সারাদিন বসে থাকো। আচ্ছা বাবা, ঠিক আছে, তুমি যা বলবে সেটাই হবে। থাক, ওসব কথা বলে এখন আমি আর মন খারাপ করতে চাই না। চলো, আমরা এমনিতেই অনেক লেট হয়ে গিয়েছি। প্রীতি এভাবে বললে সুজনের তখন কিছু বলার থাকে না। আসলে প্রীতি ঠিকই বলছিল। সুজনের শাড়ির দোকান থাকায় সে প্রত্যেক কাস্টমারকে তাদের পছন্দের শাড়ি পরে তাদেরকে দেখাতো, যার ফলে প্রীতিকে সকলেই শাড়ি পরা বর বলে কটু কথা বলতো, যেটা প্রীতির একেবারেই ভালো লাগতো না। এরপর তারা দুজনে প্রীতির বোনের বিবাহ অনুষ্ঠানে যাওয়ার জন্য রওনা দেয়। কিছুক্ষণ সময় গেলে তারা বিবাহ অনুষ্ঠানে এসে উপস্থিত হয়। এভাবেই বেশ কিছুক্ষণ সময় কেটে যায়। প্রীতির সকল আত্মীয়দের দেখে ব্যস্ত হয়ে যায়। এদিকে প্রীতির ছোট বোন দিয়া সুজনের কাছে এসে বলে, জামাইবাবু, একটু আমাদেরকে হেল্প করবেন? দেখুন না, আমি আর আমার বান্ধবীরা সেই সকাল থেকে শাড়ি পরার চেষ্টা করছি, কিন্তু মোটেই পারছি না। আর আমি শুনেছি আপনি খুব সুন্দর শাড়ি পরতে জানেন। প্লিজ জামাইবাবু, না বলবেন না, আপনি আমাদেরকে দেখিয়ে দিন। আরে না না দিয়া, আমি তোমাকে সাহায্য করতে পারবো না। এখন তোমার দিদি যদি শুনেছে যে আমি তোমাকে শাড়ি পরিয়েছি, তাহলে আমার রক্ষে নেই। ও এখানেই লঙ্কা কাণ্ড বাঁধিয়ে দেবে, বুঝেছো? জামাইবাবু, দিদি এখন ওদিকে ব্যস্ত আছে, আপনি আমাদের সঙ্গে চলুন। আর আপনি আমাদেরকে একটু দেখিয়ে দিলেই আমরা ঠিক পেরে যাব। হ্যাঁ জামাইবাবু, চলুন না, একটু আমাদেরকে দেখিয়ে দিন। আমরা সেই কখন থেকে ট্রাই করছি, মোটেও পারছি না। প্লিজ জামাইবাবু, না বলবেন না, দয়া করে আপনি আমাদের সঙ্গে একটু চলুন। এভাবেই দিয়া ও তার বান্ধবীরা সুজনকে জোর করলে সুজনের আর কিছুই করার থাকে না। এরপর সুজন তাদের সঙ্গে যেতে রাজি হয়ে যায় এবং সে দিয়াকে এবং তার বান্ধবীদের শাড়ি পরে দেখায়। ঠিক তখনই প্রীতি সেখানে এসে উপস্থিত হয়। এরপর, এই তুমি এটা কি করছো? আমি তোমাকে একবার বারণ করেছি না যে তুমি শাড়ি পরবে না? তোমার শাড়ি পরার যখন এতই শখ ছিল, তাহলে তো তুমি আমাকে আগেই বলতে পারতে। আমি একটা শাড়ি দিতাম, সেটা পরেই বিয়ে বাড়িতে আসতে। এখন এখানে এসে শাড়ি পরে আমার মান সম্মান মাটিতে মিশিয়ে দিলে। ছি 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 ছি। আরে প্রীতি, তুমি আমার কথাটা একবার শোনো। তুমি যেটা ভাবছো সেটা আদৌ নয়। তুমি আমাকে একদম কিছু শেখাতে আসবে না, ঠিক আছে? আমি তোমাকে খুব ভালো করেই চিনি। শাড়ি দেখে তুমি আর লোভ সামলাতে পারোনি, তাই তো? প্লিজ তুমি একবার আমার কথাটা শোনো। না, আমি কিচ্ছু শুনতে চাই না। আমি তোমাকে বারণ করা সত্ত্বেও তুমি সেই কাজ করেছো আবার। প্রীতি এভাবেই চেঁচামেচি করলে সেখানে আরো লোকজন এসে ভিড় করে এবং সুজনকে শাড়ি পরা অবস্থায় দেখে সকলেই হাসাহাসি করতে থাকে, যেটা প্রীতির খুবই খারাপ লাগে। এরপর প্রীতি সেখানের অনুষ্ঠান শেষ না করেই বাড়ি ফিরে আসে। তখন, এই প্রীতি, তুমি এত রাগ করো না তো। আমি কি ইচ্ছে করে শাড়ি পরেছি বলো? তোমার বোনই তো সেদিন আমাকে জোর করেছিল। আচ্ছা বাবা, আর কখনোই হবে না, এই আমি তোমাকে কথা দিলাম। এখন আর রাগ করে থেকো না, লক্ষ্মী সোনা আমার। কি আমার বোন জোর করেছিল? আচ্ছা, আমার বোন জোর করে যদি তোমাকে আগুনে ঝাঁপ দিতে বলে, তুমি কি তাই দেবে নাকি? ও বললো বলেই তোমাকে শুনতে হবে? আজ দেখো, তোমার জন্য আমার মান সম্মান নষ্ট হয়ে গেল। এতদিন আমি লোকের মুখেই শুনেছিলাম যে আমার বউ শাড়ি পরে, আজ নিজের চোখে সেই জিনিসটা দেখতে হলো, তাও আবার সকলের সামনে। আমার ভাগ্যটাই খারাপ যে আমার ভাগ্যে তোমার মতন একটা শাড়ি পরা বর জুটেছে। আমি বললাম তো যে আর কখনোই এরকম হবে না। এখন চলো আমরা গিয়ে কিছু খেয়ে নিই। শোনো, তোমার দোকানে দরকার হয় 2-3টে মেয়ে রাখো, যারা কাস্টমারদেরকে শাড়ি পরে দেখাবে। তোমাকে শাড়ি পরে আর কাউকে দেখাতে হবে না। সুজন প্রীতিকে এভাবে বললে প্রীতি তখন চুপ হয়ে যায়। এরপর এভাবে কয়েকদিন কেটে যায়। এমনই একদিন সুজন আবারও একটি কাস্টমারকে শাড়ি দেখানোর জন্য শাড়ি পরেছিল। তখন ওই দোকানে প্রীতির চেনাশোনা একটি মহিলাও শাড়ি কিনতে গিয়েছিল। তখন সে সুজনের শাড়ি পরা মুহূর্তগুলি ফোনে রেকর্ড করে নেয়। এরপর প্রীতিকে এসে সেটা দেখিয়ে বলে, এই যে প্রীতি, এই দেখো, তোমার বরের কাণ্ড দেখো, কেমন ঝটপট করে শাড়ি পরছে আর খুলছে।
এ তো মেয়েদেরকেও হার মানিয়ে দেবে। হ্যাঁ, তোমার বেশ শাড়ি পরা বড় হয়েছে। রুমানা দেবী এভাবে বললে প্রীতির তখন খুবই রাগ লাগে। এরপর সে রুমানা দেবীকে বলে, এই যে দেখো, তুমি ভিডিও করে এনেছো, তুমি নিজে দেখো, আমাকে দেখাতে হবে না, ঠিক আছে? আর আমার বর কেমন সে আমি ভালো করেই জানি। যাও তো এখন এখান থেকে যাও। আরে প্রীতি, তুমি এত চটে যাচ্ছ কেন? তোমার বর যে শাড়ি পরে সেটা এই শহরে সকলেই জেনে গেছে। এখন রাগ দেখিয়ে কোনো লাভ নেই। রুমানা এভাবে বললে প্রীতিরও তখন খুবই খারাপ লাগে। এরপর তারও কিছু বলার থাকে না। এভাবেই সময় অতিবাহিত হতে থাকে। এমনই একদিন প্রীতির ছোটবেলার বান্ধবী অনন্যা প্রীতির বাড়িতে আসে। এই যে প্রীতি, কেমন আছিস? আর কেমন সারপ্রাইজ দিলাম বল। আরে অনন্যা, কি খবর? তুই কবে এলি? আর তুই তো আমাকে ভুলেই গিয়েছিস, বল। আরে আমি তো এই 1 সপ্তাহ হলো এসেছি। আর দেখ না, আর তুই তো জানিস আমাদের রাজস্থানে শাড়ি বেশি পাওয়া যায় না। তাই এখানে যখনই আসি আমি মন ভরে শাড়ি কিনে নিয়ে যাই। আর এবারে এখানে এসে তেমন কোনো শাড়ি আমার চোখে লাগছে না। আরে তোর চয়েস তো আমার সেই ছোটবেলা থেকে জানা আছে। গোটা বাজার ঘোরা হয়ে যাবে, তবুও তোর মনের মতো জিনিস পাওয়া যাবে না। হ্যাঁ, সেটা বলতে পারিস। আমার চয়েস একদম ইউনিক, যেটা সহজেই পাওয়া যায় না। এই শোন না, আমি শুনলাম তোর বরের নাকি শাড়ির দোকান আছে, তা আমাকে নিয়ে চল না রে। এই শোন, শহরে কি দোকানের অভাব আছে নাকি যে তোকে এখন শেষে আমার বরের দোকানে যেতে হবে? এই শোন না, আমি এখন যেতে পারবো না, আমার প্রচুর মাথার যন্ত্রণা হচ্ছে। এই দেখ, আমি একই অনেকদিন পর এলাম, তারপর তোকে একটা রিকোয়েস্ট করলাম, তুই তাও আমার কথা শুনবি না বলছিস। আর আমি যদি শাড়ি কিনি, এতে তো তোর বরেরই লাভ হবে, তাই না? আরে তোকে আমার বরের লাভ দেখতে হবে না, তুই বল, আমি তোকে অন্য দোকানে নিয়ে যাচ্ছি। এই তুই কি বউ রে? ঘরের লক্ষ্মীকে পা দিয়ে ঠেলে দিচ্ছিস। আমি অত শত জানি না। আমি শুনেছি সুজনদার শাড়ির দোকান এখানে ফেমাস। তুই আমাকে নিয়ে যাবি, হ্যাঁ কিনা বল। অনন্যা এভাবে জোর করলে প্রীতির তখন কিছুই বলার থাকে না। এরপর প্রীতি তাকে সুজনের দোকানে নিয়ে যায়, কিন্তু সেখানে গিয়ে দেখে সুজন শাড়ি পরে পরে কাস্টমারকে শাড়ি দেখাচ্ছে, যেটা দেখে অনন্যা হেসে ফেলে। তখন প্রীতি বলে, ওই জন্য আমি তোকে এই দোকানে নিয়ে আসতে চাইছিলাম না, এখন তুইও হাসছিস। আর এই যে সুজন, আমি তো তোমাকে বলেছিলাম যে তুমি আর এভাবে শাড়ি পরে কাস্টমারকে দেখাবে না, দোকানে দুটো মেয়ে রাখতেও বলেছিলাম, তা তুমি কি আমার কথা ভুলে গিয়েছো নাকি? আরে প্রীতি, লোক রাখো বললেই তো লোক রাখা যায় না। এখন ভালো বিশ্বস্ত লোক পেতে গেলে কিছুদিন সময় লাগবে। ততদিন তো আমাকেই শাড়ি পরিয়ে কাস্টমারকে দেখাতে হবে, তাই না? হ্যাঁ, তুমি এমন করে বলছো যেন আর কারো শাড়ির দোকান নেই। সকলেই কি তোমার মতো শাড়ি পরে দেখায় নাকি? আমাকে তুমি শেখাচ্ছ? আরে আরে প্রীতি, তুই এত রেগে যাচ্ছিস কেন? এতে খারাপ কি আছে? তুই কি জানিস সকলে শাড়ি পরতে পারে না? শাড়ি পরাটাও একটা আর্ট। আর তোর বর তো হিসাব মতো একজন আর্টিস্ট। এতে তো তোর গর্ব হওয়া উচিত। হ্যাঁ, এরকম ডায়লগ সবাই দিতে জানে, কিন্তু সেই তো শেষে আমাকেই কটু কথাগুলো শুনতে হয়। আরে পাগল, তুই জানিস না আমাদের রাজস্থানের লোকেরা তো সালোয়ার ঘাগরা সবকিছুই পরিয়ে দেখায়। এতে হাসির কিছুই নেই। আসলে আমি দোকানে ঢুকে আচমকাই দেখেছি তো, তাই ওই জন্য হেসে ফেললাম। এরকম বর পেয়েছিস, এটা তোর গর্ব। অনন্যা এভাবে বললে প্রীতি তখন তার ভুল বুঝতে পারে। তখন সে মনে মনে ভাবে, অনন্যা তো ঠিকই বলছে, আমি তো নিজেই শাড়ি পরতে পারি না, সেখানে আমার বর একজন ছেলে হয়ে অত সুন্দর শাড়ি পরতে পারে। সত্যি ও একজন আর্টিস্ট, এটা আমি আগে কখনো ভেবে দেখিনি। প্রীতি এভাবেই মনে মনে বলতে থাকে এবং তার ভুলের জন্য সুজনের কাছে এসে ক্ষমা চায়, যার ফলে সুজনও তাকে ক্ষমা করে দেয়। এরপর থেকে সুজনের শাড়ি পরা নিয়ে প্রীতি আর কোনোই বাধা দিত না, যার ফলে তাদের সংসারে আর কোনোই অশান্তি হতো না। এরপর থেকে তারা দুজনেই সুখে শান্তিতে বসবাস করতে থাকে।